শাহরুখ খান এবং 3 ইডিয়টসের পরিচালক রাজকুমার হিরানি মিলা তাদের প্রথম যে মুভি ডানকি সেখানে লাস্টে একটা কথা বলে, মাত্র 140 বছর আগেও কোনো দেশে ঢুকতে গেলে কোনো ভিসার প্রয়োজন ছিল না। চিন্তা করো কেমন হইতো যদি আমাদের পৃথিবীতে কোনো বর্ডার না থাকতো, কোনো সীমানা না থাকতো, আমরা যখন ইচ্ছা তখন এক দেশ থেকে অন্য দেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়াইতে পারতাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত একটা অভিভাষণ আছে, আমি এই দেশে আর এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই আর এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। অভিভাষণটার নাম যদি আর বাঁশি না বাজে। খুবই সুন্দর কিছু কথা। আপনি কি নিজেকে অনেক বেশি দেশপ্রেমিক মনে করেন? আপনাকে আমি এখন একটা সিচুয়েশনে ফেলাই। আপনি ধরেন বাংলাদেশের একটা জেলের ভিতরে আটকায় আছেন, তো মনে করেন আপনার কোনো দোষ নাই, আপনি একদম নিরপরাধ, তাও আপনি জেলে। কেন জেলে আপনি জানেন না। এখন হঠাৎ আপনার কাছে একটা সুযোগ আসছে, আপনি জেল ভাইঙা পালাইতে পারবেন, আপনাকে এখন থেকে আর জেলের ভিতরে থাকতে হবে না। প্রশ্ন হইতেছে আপনি কি সেটা করবেন? আপনি না একজন দেশপ্রেমিক? আপনি যদি জেল ভাইঙা এই মুহূর্তে পালান, তাইলে তো এটা দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশের আইনের সাথে বেইমানি করা হইল। কিন্তু আপনি তো এইটাও ভাবতেছেন যে দেশ আপনাকে বিনা অপরাধে জেলে আটকায় রাখছে। ঠিক এই ক্ষেত্রে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এইটা ঠিক করা আপনার জন্য কিন্তু খুবই মুশকিল। এই যে সিচুয়েশনটা বললাম, এটা কিন্তু আমি বাতাস থেকে বানাই নাই। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর একটা খুব বিখ্যাত ডায়ালগ আছে, নাম ক্রিটো, যেটা হচ্ছে সক্রেটিস এবং তার খুব ধনী বন্ধু ক্রিটোর মধ্যে একটা কথোপকথন, ঠিক ওইখান থেকে নেওয়া। ইংরেজ ঔপন্যাসিক E.M. ফরস্টারের একটা খুবই বিখ্যাত কথা আছে, আমাকে যদি দুইটা জিনিসের মধ্যে একটা বাইছা নিতে দেওয়া হয়, যে হয় তোমাকে তোমার বন্ধু, তোমার ফ্রেন্ডদের সাথে প্রতারণা করতে হবে, তাদেরকে বিট্রে করতে হবে, অথবা তোমাকে তোমার দেশের সাথে প্রতারণা করতে হবে বা বিট্রে করতে হবে, তুমি কোনটা বাইছা নিবা? E.M. ফরস্টার কি বলছিলেন জানেন? আই হোপ আই শুড হ্যাভ দ্য গাটস টু বিট্রে মাই কান্ট্রি। উনি দেশের সাথে প্রতারণা করাকে বাইছা নিয়েছিলেন বন্ধু বান্ধব কিংবা ক্লোজ তার যে মানুষজন আছে তাদের থেকে প্রতারণা করার চেয়ে। কিছু মানুষ দেশ বলতে বোঝে আমাদের এই 1,48,460 বর্গ কিলোমিটারের এই ভূমিটাকে, আর কিছু মানুষ বোঝে আমাদের থেকে লাখ লাখ কিলোমিটার দূরে যে আরেক বাংলাদেশি ভাই আছে, সেও আমাদের বাংলাদেশেরই অংশ। আর কিছু মানুষ হয়তো কাজী নজরুল ইসলামের মতনই চিন্তা করে আমি একজন গ্লোবাল সিটিজেন, অর্থাৎ আমি সারা বিশ্বের। কিন্তু তাদের কাছেও একটা প্রশ্ন চলে আসে, আজকে যদি বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী কোনো এক দেশের সাথে কোনো একটা যুদ্ধ লাগে, তাহলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন? বাংলাদেশ নাকি পৃথিবীর একজন গ্লোবাল সিটিজেন হিসেবে সেই পাশের দেশকে? দেশ কি, দেশপ্রেম কি? আদৌ কি দেশপ্রেমকে আমরা অনেক ওভাররেট করি? মুখে আমরা যতই নিজেকে বড় দেশপ্রেমিক বলি, কিন্তু যখনই নিজের সুবিধা আদায়ের কোনো সুযোগ দেখি, তখনই কেন দেশকে ভুলে আমরা নিজের সুবিধাটাই নেওয়ার চেষ্টা করি। আপনি চুল গজানোর ঔষধ বিক্রি করতেছেন, কিন্তু আপনি নিজেই টাক। এইগুলো আসলে কেন হয়? এই সবগুলো ব্যাপার নিয়েই আমি আর লাবিদ আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের মনের একটা প্রশ্নের খোরাক মেটাই। এই যে প্রত্যেকটা দেশের একটা বর্ডার বা সীমানা থাকে, এই যে বর্ডার বা সীমানা দিয়া একটা দেশকে আপনি ডিফাইন করতেছেন, এই ব্যাপারটা আসলে কবে থেকে শুরু হয়? আপনি যদি প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন রোমান, পারস্য বা চাইনিজ সভ্যতার দিকে তাকান, তখন দেশ কনসেপ্টটাই আজকের দিনের মতো ছিল না। তখন সীমানা নির্ধারণ করা হইতো তৎকালীন নগর রাষ্ট্র কিংবা সাম্রাজ্য কতটুকু বিস্তৃত এই ব্যাপারটা দ্বারা। তখনকার বর্ডার বা সীমানার ধারণা অনেক বেশি ফ্লুইড ছিল, আজকের দিনের মতন এত কড়াকড়ি বা স্ট্রিক্ট ছিল না। তখন যদি বাইচা থাকতেন, আপনি দেখতেন এক দেশের সীমানা থেকে আরেক দেশের সীমানা যায় মানুষজন ব্যবসা করতেছে, খুব সহজে মাইগ্রেট করতে পারতো। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এই জিনিসগুলা ছিল না। অনেক সময় সীমানা নির্ধারণ করা হইতো প্রাকৃতিক কোন একটা ফিচারকে ধরে, যেমন ধরেন আজকের দিনেও ফ্রান্স আর স্পেনের সীমান্ত পিরেনিস পর্বতমালার চূড়ার উপর ভিত্তি করে ধরা ছিল, ইভেন অতীত সময়কালেও। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমান্তের একটা অংশ রিও গ্রান্ডে নামের একটা নদীর উপর দিয়ে যায়। আফ্রিকার লেক চাঁদের সীমান্ত 4টা দেশ ভাগ করে নিছে, নাইজার, চাঁদ, ক্যামেরুন এবং নাইজেরিয়া। এটা আমি আপনাকে কেন বললাম জানেন? আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই যে বাংলাদেশেরও মানচিত্রের একটা সীমানা আছে, মানে বাংলাদেশ হইতেছে এই এতটুকু, ভারত হইতেছে এই এতটুকু, পাকিস্তান হইতেছে এই এতটুকু। এইটা আসলে কে নির্ধারণ করে দেয়া গেছিল? আমরা কি নিজেরা, আমরা বাংলাদেশিরা এটা নির্ধারণ করছিলাম? কোনো নদী বা পাহাড়ের উপরে ভিত্তি করে কি এই সীমানা নির্ধারণ করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আপনি একটু পরে পাবেন। তার আগে চলেন আপনাদেরকে ইউরোপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সময়টা হচ্ছে 1618 থেকে 1648 সাল। ইউরোপে তখন এক বিশাল লড়াই চলছে, প্রায় 30 বছর ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আর এইটার নামই 30 ইয়ার্স ওয়ার।
প্রথমে এটা শুরু হয়েছিল ধর্ম বনাম ধর্ম দিয়ে। এখন যেমন হিন্দু বনাম মুসলিম ক্ল্যাশ হয়, ওই সময় এটা হয়েছিল হলি রোমান সাম্রাজ্যের ভেতরে ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্টদের ভেতরে। আপনারা তো জানেনই খ্রিস্টানদের মধ্যে এই প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এরকম বিভিন্ন ভাগ আছে, কিন্তু পরবর্তীতে এখানে আরো অনেক বড় বড় দেশগুলো যুক্ত হয়ে যায়, যেমন স্পেন, ফ্রান্স, সুইডেন, ওরাও জড়িয়ে পড়ে এখানে। তো যাই হোক, এই যুদ্ধটার সমাপ্তি ঘটে একটা চুক্তির মাধ্যমে, যেই চুক্তিটার নাম ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, যেটা হয় 1648 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা চুক্তি, কারণ এখান থেকেই দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়। নাম্বার 1, আধুনিক জাতিরাষ্ট্র বা মডার্ন নেশন স্টেটস, আর নাম্বার 2, আঞ্চলিক সার্বভৌমত্ব বা টেরিটোরিয়াল সভরেন্টি। একদম সহজ কথায় যদি বলি, এই চুক্তিটার পর থেকেই এমন একটা ধারণা আসা শুরু করে যে এক দেশের সরকার বা এক দেশের মানুষ অন্য দেশের মানুষের মধ্যে কোনো নাক গলাবে না, তার কোনো হস্তক্ষেপ করবে না। বাট এখানেও কিন্তু একটা সমস্যা বা ডিলেমা চলে আসে। যেমন ধরেন, অন্য এক দেশের মানুষ আপনার দেশে এসে যদি কোনো অপকর্ম করে বা সহজ কথায় কোনো চুরি করে, তাহলে আপনার দেশের গভর্নমেন্ট বলেন বা সেন্ট্রালি যারা এটাকে নিয়ন্ত্রণ করছে, তারা সেই মানুষটাকে কি করবে? কোনো একটা শাস্তি দিবে না? কিন্তু অন্য দেশের মানুষকে কোনো শাস্তি দিতে গেলে সেটা কিন্তু আবার সেই দেশের ভেতরে নাক গলানোর মতনই ব্যাপার হয়ে যায়। অর্থাৎ একটা সমস্যা কিন্তু আছেই। আর এইখান থেকেই কিন্তু শুরু হয় বর্ডার নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এক দেশের মানুষ যাতে অন্য দেশে খুব সহজে না যেতে পারে, অর্থাৎ বর্ডার কন্ট্রোলিং জিনিসটা কিন্তু এরপর থেকেই শুরু হয়ে যায়। তাইলে এখন প্রশ্ন হইল, এই বর্ডারটা বা সীমানাটা এটা কিভাবে ঠিক হবে, এইটা নির্ধারণ করা হয় কিভাবে? আগে তো অলরেডি আপনারা বলছি যে নদী, পাহাড় আগেকার দিনে এইগুলারে ধইরা দেশের সীমানা নির্ধারণ করা হইতো। আবার আপনি বলতে পারেন যে না, এই নদী, পাহাড় এইসব ধরে সীমানা নির্ধারণ আমি করব না, বরঞ্চ আমি চিন্তা করব একই সংস্কৃতির আন্ডারে যেসব মানুষজন থাকে, যাদের খাওয়া দাওয়া একরকম, চলাফেরা একরকম, ভাষা একরকম, ধর্ম একরকম, ওরা সবাই মিলে যে যেই জায়গায় থাকবে ওইটা ওদের দেশ হবে, ওইটাই ওদের মানচিত্র হবে। কিন্তু আমি আপনাকে আরেকটা সমস্যার মধ্যে ফেলাই। আপনি একটু কোরিয়ার দিকে তাকান। আমি মানতেছি উত্তর কোরিয়া হইল একটা রাষ্ট্র, দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক, একজন আরেকজনের টোটালি অপোজিট, কিন্তু এই দুইটা দেশেরই সব মানুষের আপনি চলাফেরা, খাওয়া দাওয়া, আচার আচরণ যাই বলেন তার সবই তো প্রায় সেম। তাইলে কেন ওদের সীমানা, যেটাকে আমরা কোরিয়ান ডিমিলিটারাইজড জোন বলি, এইটা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিলিটারাইজড বর্ডার, এই জোনটা 4 কিলোমিটার চওড়া আর 243 কিলোমিটার লম্বা, এইখানে একদম মাটির নিচের বারুদ থেকে শুরু করে খুব শক্ত মিলিটারি পাহারা যেটাকে বলে, এইটার সবকিছুই করা আছে। এই যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে আলাদা করে রাখা হয়েছে, এইটার পিছনে রাজনৈতিক কারণ ছাড়া অন্য আর কোনো কারণ নাই। এইটাকেই বলা হইতেছে পলিটিক্যাল বর্ডার বা রাজনৈতিক সীমানা। পলিটিক্স বা রাজনীতি ছাড়া আর তেমন একটা মাত্র কারণ আপনি দেখাইতে পারবেন না যেটা দিয়ে আপনি উত্তর আর দক্ষিণ কোরিয়ার মানুষকে আলাদা করে রাখবেন। এর উদাহরণ কিন্তু ইতিহাসে আরো আছে। জার্মান জাতি 1949 থেকে 1989 সাল পর্যন্ত পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিতে বিভক্ত ছিল। কোরিয়ার সীমান্তের মতন এইটাও একটা রাজনৈতিক বিভাজন ছিল, যেখানে পশ্চিম জার্মানি ছিল গণতান্ত্রিক, অন্যদিকে পূর্ব জার্মানি ছিল কমিউনিস্ট। আপনারা তো জানেন 1990 সালে এই দুই জার্মানি আবার একীভূত হয়, একসাথে হয়, এন্ড ওদের মধ্যে যে সীমান্তটা সেইটা ভাঙা যায়, বার্লিন ওয়াল, খুবই বিখ্যাত সেই বার্লিন ওয়ালের পতন হয়। তাইলে আমার আপনার কাছে প্রশ্ন, আপনি নিজের দেশ কোনটারে ধরবেন? যেই শিশু 1985 সালে নিজের দেশ হিসেবে চিনত পূর্ব জার্মানিকে, তার বয়স 6 বছর হওয়ার পরে মানে 1991 সালে ও জানলো যে পুরা জার্মানি আসলে তার দেশ, শুধু পূর্ব জার্মানি না। এইটা অনেকটা অনেকদিন আপনি এক রুমের একটা বাসায় হয়তো থাকতেন, হঠাৎ আপনি জানতে পারলেন ওই ফ্লোরের পুরো অ্যাপার্টমেন্টটাই আপনার। জিনিসটা আপনার জন্য অনেক ভালো হইলেও একটু উইয়ার্ড, কারণ আপনি যেটাকে ঘর মনে করতেন, বাসা মনে করতেন, সেইটার ডেফিনেশন বা সংজ্ঞাটাই পাল্টায় গেল। তেমনি ভাবে আপনি নিজে আজকে যেইটাকে বা যেই মানচিত্রকে দেশ মনে করেন বা আগে করতেন, তার ডেফিনেশন বা সংজ্ঞাও কি যে কোনো সময় পাল্টায় যেতে পারে না? এইটা নজরুলের মতো নিজেকে বিশ্ব নাগরিক মনে করার মাধ্যমেই হোক, কিংবা পূর্ব আর পশ্চিম জার্মানির মতন একসাথে মিলে যাওয়ার মাধ্যমেই হোক, যে কোনো ভাবে এটা হইতে পারে। কিংবা এটা হইতে পারে ব্রিটিশদের মাধ্যমে। এইটা মেবি পৃথিবীর সবচেয়ে হাস্যকর সীমানা নির্ধারণ, এইটা আমাদের উপমহাদেশের ভিতরেও হইছে। আপনারা এতক্ষণ দেখছেন নদী, পাহাড়, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, এইসবের মাধ্যমে একটা দেশের সীমানা নির্ধারণ করা হইতেছে, কিন্তু এইগুলা ছাড়াও আরেকটা ভাবে আপনার দেশের সীমানা নির্ধারণ করা হইতে পারে, আর সেইটা হইল আপনি যদি কোনো ঔপনিবেশিক বা কলোনিয়াল শাসনের আন্ডারে থাকেন ইতিহাসের কোনো একটা সময়ে, যেই কপাল পোড়াটা আমাদের পুরছে। ব্রিটিশদের কাছ থেকে এই উপমহাদেশের সবগুলা দেশ যেই পরিমাণ বাঁশ খাইছে, এইটা দিয়ে এই লোকের মতন আমরা একটা বাঁশের খাট বানায় ঘুমাইতেও পারবো। জীবন যদি আপনাকে বাঁশ দেয়, সেটা দিয়ে একটা খাট বানায় ফেলেন। আমাদের সাবকন্টিনেন্টের দিকেই তাকান, ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে হোক বা নিজেদের খেয়াল খুশি মনের ইচ্ছা মতনই হোক, এই উপমহাদেশকে কিন্তু ভাগ করে গিয়েছে।
আর এই কারণেই পাঞ্জাব বলেন কিংবা আমাদের বাংলা বলেন, এখানে কিন্তু অনেক সমস্যায় জন্ম নিয়েছে, বা স্পেসিফিকভাবে সবথেকে বেশি সমস্যা জন্ম নিয়েছে কাশ্মীরে। ওই পাঞ্জাব পর্যন্ত অতদূর যাওয়া লাগবে না, আপনারা আমাদের জাস্ট এই বাংলার কথাটাই চিন্তা করেন। আমাদের এই বাংলাদেশ আর পশ্চিম বাংলাকে জাস্ট ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল, কিন্তু তারপরেও এই দুই অঞ্চলের মানুষের ইতিহাস বলেন, সংস্কৃতি বলেন, খাদ্যাভ্যাস বলেন, সবকিছুই কিন্তু একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চল মেলে। ব্রিটিশরা কি এই জিনিসটা কনসিডার করে নাই এলাকা ভাগ করার সময়? করে নাই। সেম কাজ ওরা আফ্রিকাতেও করেছে। 1884 থেকে 85 সালে বার্লিন কনফারেন্সে ইউরোপীয় শক্তিরা নিজেদের মধ্যে আফ্রিকাকে ভাগ বাটোয়ারা করে ফেলে আফ্রিকান দেশগুলোর কোনো অপিনিয়ন না নিয়েই। আধুনিক দিনের নাইজার আর ক্যামেরুনের মধ্যে যে সীমানা গিয়েছে সেটা ফুলানি জাতিসত্তার মানুষের আবাসভূমির ভেতর দিয়ে গেছে, যারা মূলত মুসলিম। অর্থাৎ ইউরোপিয়ান পাওয়ারগুলো তাদের খেয়াল খুশি মতো এরকম একটা জাতিকে ভাগ করে দিল, দুইটা দেশ বানিয়ে দিল। এই জিনিসটা কি ঠিক হয়েছে? হয় নাই। 1916 সালে বিখ্যাত সাইক্স পিকো অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ব্রিটেন আর ফ্রান্স অটোমান সাম্রাজ্যকেও নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়, যেটার মাধ্যমে বর্তমানে যে আধুনিক রাষ্ট্রগুলো অর্থাৎ ইরাক আর সিরিয়া, এই দেশগুলোর যে সীমানা আমরা দেখতে পাই, সেই সীমানা ভাগ করার কিন্তু সূচনাটা ঘটেছিল। যদিও এখন ফাইনাল যে সীমানাটা আমরা দেখতে পাই এক্স্যাক্ট সেইটা সেই অ্যাগ্রিমেন্টে হয়েছিল না, বাট সূচনাটা হয়েছিল। তাইলে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসাটা স্বাভাবিক না? যেই দেশের জন্য আপনি বলেন আপনি জীবন দিয়া দিবেন, সেই এক্স্যাক্ট দেশটা আসলে কোনটা? এইটা কি উত্তর আর দক্ষিণ কোরিয়ার মতন রাজনৈতিক কারণে আলাদা হওয়া সীমানার দুই পাশের দুইটা জায়গা? এই দেশ মানে কি কোনো এককালে ব্রিটিশদের মন মর্জি মতন কেচি দিয়া কাটা মানচিত্রের এক একটা টুকরা? যেমনটা আর্টসেলের অনিকেত প্রান্তরে বলা হয়েছে, দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। লাগে দেশ মানে ইএম ফরস্টার যেরকম ভাবে বলছেন, তার কাছে মানচিত্রের দাগ কাটা সীমানা ভিত্তিক দেশের চাইতে এইটা চিন্তা করা বেটার, আমার আশেপাশের মিনিংফুল মানুষগুলাকে নিয়েই আমার দেশ, শুধুমাত্র একটা মানচিত্র আমার দেশ না। দেশ মানে আসলে আপনার কাছে কি? 1950-এর দশকে ইউএস এর একজন সাইকোলজিস্ট লিওন ফিস্টিঙ্গার একটা কগনিটিভ ডিসোনেন্স থিওরি নিয়ে কথা বলেন। এই জিনিসটা চলেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাদের। মনে করেন এখন 1971 সাল, আপনি মনে মনে জানেন আপনার বাংলাদেশের মানুষ হিসেবে মুক্তি সংগ্রামে জয়েন করা ফরজ, কিন্তু আপনার আবার জানের ভয় আছে, আপনি না থাকলে আপনার পরিবারকে কে দেখবে এই চিন্তাও আছে। এগুলো ভেবে ধরেন আপনি মুক্তি সংগ্রামে গেলেন না, আর এই যে আপনার মনের ভেতরের চিন্তা আর রিয়েল লাইফে আপনি যা করলেন, এই দুইটার মধ্যে যে ভিন্নতা, এইটার কারণেই আপনার মনের মধ্যে একটা টেনশন কাজ করে। এই জিনিসটাকেই বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। এখন একটা জিনিস খেয়াল করবেন, অনেক মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল যে আপনি ততক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক যতক্ষণ পর্যন্ত আপনার নিজের কোনো ক্ষতি না হচ্ছে বা আপনার নিজের গায়ে সেটা না পড়ছে। আর এই জিনিসটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল প্যাট্রিয়টিজম। খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যেটা আপনিও নিজে আশেপাশে তাকালেই বুঝতে পারবেন। 1983 সালে পলিটিক্যাল সায়েন্টিস্ট বেনেডিক্ট অ্যান্ডারসন তার জীবনের অন্যতম বিখ্যাত একটা বই লিখেন, যার নাম ইমাজিনড কমিউনিটিস। এখানে উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেন। উনি বলেন, দেখেন আপনি যেই জাতির বা যেই দেশের মানুষ, যেমন ধরেন আমরা সবাই তো হইতেছে বাংলাদেশী, এখন আপনার তো বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে পার্সোনালি বা ব্যক্তিগত কোনো পরিচয় নাই। বাংলাদেশের অনেক মানুষই থাকবে যারা একজন আরেকজনের সাথে সারা জীবনে একবারও দেখা করবে না। আপনার যদি একজন পরিচিত বন্ধু থাকে, সেই পরিচিত বন্ধু কি খায়, কি পরে, কার সাথে চলাফেরা করে, কিভাবে নিজের মাথার ভিতরে চিন্তা করে, এই জিনিসগুলো হয়তো আপনি জানেন, কিন্তু বাংলাদেশ সব মানুষের ব্যাপারে তো এই ব্যাপারটা আপনি আসলে জানেন না। কিন্তু এই যে আপনি নিজে মনে মনে চিন্তা করেন আমি বৃহত্তর বাংলাদেশী জাতিসত্তার অংশ, আমি একটা বড় গ্রুপের অংশ যারা আসলে আমার মতনই মানুষ, যারা আমার মতোই চিন্তা করে, ভাবে, কথা বলে। বেনেডিক্ট অ্যান্ডারসন বলতেছেন এইটা আসলে আমাদের সবার ইমাজিনেশন বা কল্পনাতে তৈরি হয়। আমরা মনে মনে ভাবি, কল্পনাতে ভাবি যে আমরা একটা জাতির অংশ। আদতে এই কল্পনাটা না থাকলে এই জাতি কনসেপ্ট হয়তো কোনো অস্তিত্ব থাকতো না। উনি এখানে লজিক দেখান যে দেখেন ইউরোপের মধ্যে যখন আস্তে আস্তে অনেকগুলো ঐতিহাসিক পরিবর্তন আসা শুরু করলো, যেমন ধরেন প্রিন্টিং প্রেস আসছে, এইটার কারণ আমি এখন পত্রিকা ছাপাইতে পারি, আমি বই ছাপাইতে পারি, তখন একটা ক্যাপিটালিজম বা পুঁজিবাদের জন্ম হইল যার নাম প্রিন্ট ক্যাপিটালিজম। এইটার মাধ্যমে মানুষ জানতে পারতো বা হয়তো তাদের জানানো হইতো দেশের সব মানুষ বা বেশিরভাগ মানুষ আসলে কি ভাবতেছে, কি চিন্তা করতেছে, আর সেই অনুযায়ী তাদের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হইতো। ন্যারেটিভ তৈরি হওয়া মানে বুঝেন তো যে আচ্ছা এতজন, এত বেশি সংখ্যক মানুষ এই জিনিসটা চিন্তা করে, 1000 জন মানুষ এই পোস্টটাতে লাইক দিছে, তার মানে নিশ্চয়ই এইটাই ঠিক পোস্ট। এইভাবে আপনার নিজের চিন্তার মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হয়, এন্ড এইটা আপনার অবচেতনেই হয়, আপনি নিজে
নিজে কনসিয়াসলি এটা করতেছেন না, আপনাকে দিয়ে এটা করায়া নেওয়া হইতেছে। যেমন ধরেন ছাত্রলীগের ট্যাগ খাওয়া সবচেয়ে কুখ্যাত খাবার হইতেছে সমুচা আর বিরিয়ানি। এখন এই ট্যাগটা এই কারণেই সবাই খুব কমন ভাবে জানে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেকবার দেখছে যে ছাত্রলীগের মিটিং এ অলওয়েজ সমুচা নাইলে বিরিয়ানি খাওয়ানোই হইতো। সোশ্যাল মিডিয়া বা তখনকার ইউরোপের মতন প্রিন্টিং প্রেস না থাকলে কিন্তু এই ন্যারেটিভটা সবার মধ্যে কালেকটিভ ভাবে ছড়াইতো না। এই সোশ্যাল মিডিয়া থাকার কারণেই আমাদের মধ্যে কালেকটিভ ভাবে এই চিন্তাগুলা গ্রো আপ করছে। এই যে আমার জাতির সব মানুষ আমার মতোই চিন্তা করে, এই কনসেপ্টটা যে আসলে ইমাজিনেশন বা ইমাজিনড কমিউনিটির ধারণা থেকে আসছে, এইটাই বেনেডিক্ট অ্যান্ডারসন বুঝাইতে চাইছেন। আমাদের কল্পনা না থাকলে হয়তো এই জাতি বা দেশ নামক কনসেপ্টটাই থাকতো না। ওকে, সব মিলে আসলে এই ভিডিওতে আমরা কি বোঝানোর চেষ্টা করলাম, আমরা যেটাকে দেশ ভাবি, আমরা যেটাকে জাতি ভাবি, এইটার ডেফিনেশন ইতিহাসের কোনো একটা ঘটনা যদি একটু অন্যভাবে হইতো, সাপোজ ব্রিটিশরা উপমহাদেশ শাসন করতে আসে নাই, এইরকম যদি হইতো, তাইলেই কিন্তু আমরা নিজেদের দেশ বা জাতিকে হয়তো অন্যভাবে চিনতাম। যেমন তখন হয়তো বাংলাদেশ আর পশ্চিম বাংলা আর আলাদা থাকতো না, হয়তোবা একসাথেও থাকতে পারতো যদি ব্রিটিশরাই উপমহাদেশে না আসতো। হয়তোবা যদি মনে করেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম না হইতো, অ্যাটলিস্ট কাগজে কলমে পাকিস্তানকে কিন্তু এখন আপনি নিজের দেশ হিসেবেই ভাবতেন। আবারও বলি, কাগজে কলমে আমরা যেই দেশপ্রেমকে খুব মহৎ হিসাবে দেখি, এই দেশপ্রেমটা হয়তো মানুষ লোক দেখানোর জন্য করে, আসলে হয়তো কিছু কিছু মানুষের মধ্যে কোনো দেশপ্রেমই নাই। সচরাচর এই জিনিসগুলোকে আপনাদের সামনে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করলাম আমরা। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাবিদের চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো। হিস্ট্রি রিলেটেড ম্যাপ অ্যানিমেশন বাংলাদেশে এখন বেস্ট বানায় লাবিদি, ওর চ্যানেলটাও চেক আউট করে আসতে পারেন, অনেক মজা পাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।